উপস্থিত সুধী মঞ্চে এবং মঞ্চ সম্মুখে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করি এবং তার আগে ব্যক্তিগতভাবে আমি গভীর দুঃখ প্রকাশ করি আমার বিলম্বিত উপস্থিতির জন্য। তো এক পর্যায়ে ধারণা হয়েছিল যে অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভবত সম্ভবপর হবে না, কিন্তু শেষমেশ বিলম্বে হলেও উপস্থিত হতে পেরে আনন্দিত বোধ করছি। শুরুতেই আমি এই অনুষ্ঠানের যে আয়োজক কর্তৃপক্ষ বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নরসিংদী, এই কর্তৃপক্ষের প্রতি গভীর শ্রদ্ধা এবং ধন্যবাদ নিবেদন করি। আমাদের সামাজিক পরিস্থিতির দিকে তাকালে আমরা যে বিষয়টি খুব স্পষ্টভাবে লক্ষ্য করি সেটি হচ্ছে সাহিত্যের সামাজিক প্রয়োগ এবং সৃজনবৃত্তি এবং মননশীলতার উপযোগ। আরো স্পষ্ট করে বললে সামাজিক উপযোগ সংকুচিত হয়ে পড়ছে ক্রমাগত, যেটি আমরা আমাদের বিদ্যমান সামাজিক কাঠামোর দিকে দৃষ্টিপাত করলে স্পষ্ট অনুভব করতে পারি। কবি শামসুর রহমানের কবি সত্তা এবং ব্যক্তি সত্তার বিশিষ্টতা নিরূপণ করতে গেলে কবিতার সঙ্গে এবং সাহিত্যের সঙ্গে মোটা দাগে যে আন্তঃসম্পর্ক, সেই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। শামসুর রহমান এমন এক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন যে তার পক্ষে সেই সময়কার ক্ষমতা কাঠামোর সঙ্গে একটি সাযুজ্যপূর্ণ এবং গভীর আন্তঃসম্পর্ক তৈরি হওয়ার জন্য যথেষ্ট অনুকূল ছিল। ব্যাপারটি এমন নয় যে সাহিত্যের ইতিহাসে, শিল্পের ইতিহাসে শিল্পের সঙ্গে ক্ষমতা কেন্দ্রের এবং প্রাতিষ্ঠানিকতার যে সংযোগ সেটি রক্ষা করে চলার জন্য, যেরকম আমরা জানি যে পোয়েট লরিয়েট বলে একটি বিষয় ইতিহাসের দীর্ঘ পরিসরে আমরা লক্ষ্য করেছি, কিন্তু শামসুর রহমান আমাদের বাংলাদেশ জাতি রাষ্ট্রের রাজনৈতিক সাংগঠনিক কাঠামোর সঙ্গে এবং ক্ষমতা কেন্দ্রের সঙ্গে তার যে সংযোগ স্থাপিত হয়েছিল, তার সঙ্গে তার ব্যক্তিগত সংযোগ, ব্যক্তিগত অভিরুচি এবং ব্যক্তিগত নির্বাচন ক্ষমতার খুব জোরালো সম্পর্ক ছিল, এটি আমরা বলতে পারবো না। কিন্তু তারপরও তার যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল রাষ্ট্রের সঙ্গে এবং রাষ্ট্রের ব্যবহারিক উপযোগের সঙ্গে, এইটি শামসুর রহমানের ব্যক্তি সত্তার এবং তার সাহিত্য সত্তার বিশিষ্টতা প্রতিষ্ঠা করে বলে আমার ধারণা। এবং এটি প্রয়োজন হয়েছিল রাষ্ট্রের পক্ষ থেকে এবং তার ব্যবহারিক অস্তিত্বের পক্ষ থেকে। ফলে এমন একটি অবস্থা তার জীবদ্দশায় তৈরি হয়েছিল যেটি আমাদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত, বিশেষ করে সেই বাস্তবতায় যখন একজন কবি এবং একজন সাহিত্যিকের ব্যক্তি সত্তার সঙ্গে আমাদের সামাজিক উপযোগ এবং তার গ্রহণীয়তার যে সম্পর্ক, সেখানে একটি ব্যাপক টানাপোড়েন আমরা বরাবর এবং বিশেষত বর্তমান সময়ে লক্ষ্য করি। শামসুর রহমানের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল সময়ের সঙ্গে কবিত্বের সামাজিক নবায়ন প্রক্রিয়াটি তিনি করে নিতে কখনো ভুল করেননি। এজন্য তার সময়ে তারুণ্যের সঙ্গে তার সাহিত্যিক অভিরুচি এবং তার নির্মাণ এবং সৃজন পদ্ধতি এবং প্রকরণ, সেটির একটি গভীর যোগসূত্র তিনি তৈরি করতে পারতেন এবং সেটি সম্ভবপর হতো তারুণ্যের সঙ্গে তার প্রত্যক্ষ সংযোগের ফলে। তিনি এটি বরাবরই রক্ষা করে চলতেন এবং সাহিত্যের যে নির্মিতি কিংবা তার কনস্ট্রাকশন, লিঙ্গুইস্টিক কনস্ট্রাকশন, আমরা জানি যে তার নানা বিতর্কিত এবং একই সঙ্গে আবার সংজ্ঞায়িত এবং নিরূপিত রূপ কাঠামো রয়েছে। ভাষার বিশিষ্টতার মধ্য দিয়ে চিন্তা প্রকাশের যে একটা প্রক্রিয়া, সেটি তিনি চিহ্নিত করেছিলেন তার পোয়েটিক যে ডিসকোর্স বা তার যে কাব্যের বয়ান, সেটির মধ্য দিয়ে। আমরা জানি যে স্ট্রাকচারালিস্ট বা কাঠামোবাদী বলে সাহিত্যের যে একটি মতদর্শন রয়েছে এবং তার যারা প্রবক্তা, তারা বলেছিলেন যে মানুষ কথা বলে না, কথা বলে তার ভাষা। এবং আমরা সাহিত্যের কথা বলি এবং তার বহুধা বিভক্ত নানা প্রকরণের কথা বলি, প্রত্যেক ক্ষেত্রে মূলত আমার নির্মাণ সামগ্রী হিসেবে এবং আমার অবলম্বনের মাধ্যম হিসেবে আমরা ভাষাকেই অবলম্বন করি। শামসুর রহমান এমন একটি ভাষা ভঙ্গি আমাদের এই প্রাচীন চিন্তার অধিকারী বিপুল অধিকাংশ সাহিত্যিকের যে অনুসরণ,
তার থেকে অতি উজ্জ্বলতম একটি ভাষারূপ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এটা বলতে পারি এবং এটা আমি আন্তরিকভাবে বিশ্বাসও করি, আমরা যে ভাষায় কবিতা রচনা করি, বিশেষত বিগত সাম্প্রতিক কয়েক দশক এবং বর্তমান সময় পর্যন্ত, সেই ভাষার কেন্দ্রীয় কাঠামো, ফান্ডামেন্টাল স্ট্রাকচার, সেটি নির্মিত হয়েছিল শামসুর রহমানের মাধ্যমে। এবং আমরা যে 30-এর দশকের সাহিত্য আন্দোলনের কথা বলি, এবং সেই সময়ে প্রবলভাবে বাংলাদেশের এবং বাংলা ভাষার সাহিত্যে ইউরোপীয় অভিজ্ঞতা এবং ইউরোপীয় জীবন বিখ্যাত যে বিরাট রকমের প্রাদুর্ভাব ঘটেছিল, আমি প্রাদুর্ভাব শব্দটি বললাম নেগেটিভ, কারণ আমরা পরবর্তীতে লক্ষ্য করেছি যে আমাদের প্রতিষ্ঠিত সাহিত্যিক বিদ্বৎ সমাজের একটা বিরাট অংশ 30-এর সেই অবক্ষয়, যেটাকে আমরা ইংরেজি সাহিত্যের ইতিহাসের নিরিখে ডেকাডেন্স বলে চিহ্নিত করতে পারি, সেটাকে খুব বেশি ভালো চোখে দেখেননি। এখানে আমি একটি খুব জোরালো প্রশ্ন উত্থাপন করতে চাই, সেটি হচ্ছে 30-এর দশকের ইউরোপ বাহিত আমাদের যে বঙ্গীয় স্বাধীনতা, যে আমাদের ভাষা এবং সাহিত্যের যে নতুন একটি প্রকরণ কৌশল, এবং তার প্রবক্তা হিসেবে যে 5 জন প্রধান সাহিত্যিক তার সঙ্গে যুক্ত ছিলেন রবীন্দ্রনাথের বিপরীতে, তাদের সেই সাহিত্যের বিশেষ ধারা, সেটিকে ডেকাডেন্স বা অবক্ষয় আক্রান্ত বললেও আমরা লক্ষ্য করেছি সাহিত্যের দীর্ঘ যে প্রাতিষ্ঠানিক রূপান্তর, সেটি এমন একটি বদ্ধ অবস্থায় এসে উপনীত হয়েছিল যে সেখানে একটি প্রবল ধাক্কার প্রয়োজন হয়েছিল। এবং আমরা মনে করি এই রূপান্তরশীলতার পক্ষে সবচেয়ে প্রচন্ড শক্তি হিসেবে 30-এর সেই সাহিত্যিক এবং কাব্যিক প্রবণতা আমাদের ভাষাভঙ্গিকে এবং সাহিত্যের কাঠামোকে বদলে যেতে প্রবলভাবে সহায়তা করেছিল। শামসুর রহমান 50-এর দশকের কবি হিসেবে আমরা তাকে চিহ্নিত করি। আবার একটি জরুরি প্রশ্ন হচ্ছে, 30-এর দশকের ধারাবাহিক রূপান্তরের ফল হিসেবে আমরা বর্তমানে যে অবস্থান করছি, সেইখানে কি সেই ধারাটি সঞ্চালিত হয়েছিল, প্রবাহিত হয়েছিল? আমার মনে হয় না। 50-এর দশকে গিয়ে 30-এর একটা সংশোধিত, মডিফাইড এবং আরো বেশি প্রাণবন্ত এবং জনসম্পৃক্ত একটি কাঠামো তৈরি হয়েছিল আল মাহমুদ, শামসুর রহমান সহ ওই সময়ের প্রধানতম কবিদের হাতে। কিন্তু আমরা লক্ষ্য করেছি এর পরবর্তী বেশ কয়েকটি দশক 30-এর সেই প্রধানতম প্রবণতা এবং ধারা, সেটি ঠিকভাবে প্রবাহিত হয়েছে বলে আমার মনে হয়নি। এবং আমরা বর্তমান সময়ে এসে, বিশেষত 80-র দশকের শেষ দিকে, যখন আমরা 00 দশকে একটি নতুন কাব্য ভাষা এবং কাব্য ভঙ্গির খুব কাছাকাছি এসে পৌঁছেছিলাম, সেই সময় আমার মনে হয় মধ্যবর্তী স্থানে 30-এর দশকের প্রবণতার সঙ্গে একটি গভীর বিচ্ছেদ থেকে 90-এর দশকে এবং তারপরে 00-এর দশকে সেই 30-এর ধারার একটি কন্টিনিউশন ঘটেছিল বলে ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস করতে খুবই একটি প্রিয় বিষয় আমার, আমি সেটা মনে করি। এ নিয়ে বিতর্ক থাকতে পারে, এবং আমি মনে করি যে সাহিত্যের ডিসকোর্সের নানান রকমের রূপান্তর এবং তারই পরিপ্রেক্ষিতে প্রতি সাহিত্যিকের এবং কবি সত্তার চিন্তার আলোকে তার ভিন্ন ভিন্ন অর্থ প্রতিপন্ন হতে পারে, এবং সেটি সাহিত্যিক রূপান্তরের সবচেয়ে শক্তিশালী একটি ইতিবাচক দিক বলে আমি মনে করি। শামসুর রহমানের চরিত্রের এবং তার সাহিত্যিকতার একটি বড় এবং প্রবল বৈশিষ্ট্য ছিল তার ব্যক্তিগত অভিরুচি এবং তার ব্যক্তিসত্তার স্বরূপ। আমাদের সাহিত্যিক সমাজের এক বিপুল অংশের দিকে আমরা যদি তাকাই, তাহলে আমাদের যে অভিরুচি এবং আমাদের সমাজের বাদবাকি মানুষের সঙ্গে সাহিত্যিকদের যে আন্তঃসম্পর্ক, সেটি এমন একটি জায়গায় গিয়ে পৌঁছেছে যে এটি একটি আপত্তিকর অবস্থায় পৌঁছে গিয়েছে। কিন্তু শামসুর রহমানের মধ্যে আমরা সেই পরিশীলন, পরিমার্জন, আভিজাত্য এবং রুচি স্নিগ্ধতার একটি প্রকাশ সবসময় লক্ষ্য করেছি। সেটি আমাদের মতো তরুণদের জন্য উদ্দীপিত হওয়ার এবং অনুপ্রাণিত হওয়ার জন্য যথেষ্ট কারণ হয়েছে ক্রমাগতভাবে। বর্তমান সময়ে এসে ঠিক এই মুহূর্তে যখন আমরা বিধ্বস্ত নীলিমায় শামসুর রহমানকে স্মরণের প্রসঙ্গ তুলছি, ঠিক সেই সময়ে আমাদের মনে পড়ে কয়েকটি রাজনৈতিক প্রসঙ্গ। বিধ্বস্ত নীলিমা এই কাব্যগ্রন্থটি আমার স্মৃতি যদি প্রতারিত না করে আমাকে, তাহলে সম্ভবত 60-এর দশকের মাঝামাঝি সময় লেখা, 66 বা 67 এরকম সময়। তখন কি নীলিমা বিধ্বস্ত হয়েছিল? থিংস ফল অ্যাপার্ট, সেন্টার ক্যানট হোল্ড, কেন্দ্র পরিধিকে ধরে রাখতে পারছে না। সেই সময়ে সম্ভবত 6 দফা ঘোষণা করা হয়েছিল, যখন বিটুইন 1947 and 1971 এই 24 বছরের যে ধারাবাহিক রাজনৈতিক পরিক্রমা এবং তারপরে বাংলাদেশ জাতি রাষ্ট্রের যে উদ্বোধন এবং অভিষেক, এই সময়ের মধ্যে নানা রূপান্তর ঘটেছে। কিন্তু এই কাব্যগ্রন্থটি রচিত হয়েছে 1965, 66, 67 এরকম সময় যদি হয়ে থাকে, তাহলে সেই সময়ের
সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে নীলিমার বিধ্বস কিংবা তার বিধ্বস্ততা, সেই প্রসঙ্গটি সামাজিকভাবে যুক্ত ছিল বলেই আমরা মনে করতে পারি। আমাদের আলোচনার এই প্রস্তাবের মধ্যে একটি সূক্ষ্ম গভীর রাজনৈতিক ইঙ্গিত রয়েছে বলে আমি মনে করি, এবং সেটি অত্যন্ত প্রাসঙ্গিক বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে। এই অনুষ্ঠানের একজন বক্তা বলেছিলেন যে শামসুর রহমান যদি আমাদের মধ্যে বায়োলজিক্যালি প্রেজেন্ট থাকতেন ঠিক এই সময়ে, তাহলে নিশ্চয়ই তিনি 24-এর যারা প্রবক্তা এবং 24-এ যারা জীবন বলিদান করেছেন তাদের বিষয়ে কবিতা লিখতেন। এটি অত্যন্ত সত্য কথা, কারণ শামসুর রহমান সামাজিক নবায়নশীলতার মধ্যে বিচরণরত থাকতেন সবসময়, এবং এমন একটি সামাজিক সংযোগ তিনি তৈরি করেছিলেন, তার মধ্যে রয়েছে সম্ভ্রম, তার মধ্যে রয়েছে নিরাপদ দূরত্ব এবং একটি স্বাস্থ্যকর যোগাযোগ। ব্যক্তিগত অভিজ্ঞতার দিক থেকে আমি এটি বলতে পারি, 2001 সনে প্রথম যখন আমার কবিতার বই হ্যাঙ্গারে ঝরে চাঁদ প্রকাশিত হয়েছিল স্বরব্যঞ্জন নামক একটি প্রকাশনা থেকে, যার কর্ণধার সাইফুল্লাহ মোহাম্মদ দুলাল কবি, বইটি প্রকাশিত হওয়ার সময় একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল। বাশিরা ইসলাম নামে এক তরুণ কবি, তিনি আত্মহত্যার জন্য প্রচন্ডভাবে ব্যতিব্যস্ত ছিলেন এবং তার কবিতার বইয়ের প্রকাশের সঙ্গে তিনি আত্মহত্যার সেই ঘটনাকে যুক্ত করার ব্যাপারে অত্যন্ত উচ্চাভিলাষী ছিলেন এবং প্রচন্ডভাবে তাড়া দিচ্ছিলেন কেন বই দ্রুততম সময়ের মধ্যে প্রকাশিত হচ্ছে না। তার সেই বইয়ের সঙ্গে আমার প্রথম কাব্যগ্রন্থের প্রকাশের একটি আন্তঃসংযোগ রয়েছে বলেই আমি এই প্রসঙ্গটি তুলছি। এবং বইটি প্রকাশিত হলো এবং তারপর দিন তিনি আত্মহত্যা করলেন। কবির নাম বাশিরা ইসলাম। এবং সেই সময় আমার বইটি যখন প্রকাশিত হয়েছিল, ওই স্বরব্যঞ্জনের প্রকাশক কবি সাইফুল্লাহ মোহাম্মদ দুলালের মাধ্যমে কবি শামসুর রহমানের কাছে আমার বইয়ের প্রথম কপিটি তাকে পৌঁছে দেওয়া হয়েছিল, এবং তার অল্পকালীন পরে, ঠিক সেই সময় আমরা মোবাইল ব্যবহার করতাম না, তিনি বারবার তাকে ফোন করে বলেছিলেন যে তাকে আমার সঙ্গে যেন যোগাযোগ করিয়ে দেওয়া হয়। পরে খুবই আনুষ্ঠানিকভাবে যখন তার সঙ্গে আমার আনুষ্ঠানিক পরিচয় হলো তার বাসায় মোহাম্মদপুরের দিকে, সম্ভবত, আমার খুব ভালো মনে নেই, তো সেই সময়ে তিনি বললেন যে তার কাব্য জীবনের, সাহিত্যিক জীবনের এমন একটি সময়কে স্মরণ করিয়ে দিচ্ছে এই কবিতার বইয়ের ভাষা এবং তার ব্যঞ্জনা, যেটি তাকে বিশেষভাবে আগ্রহী করে তুলেছে, এমনকি ঈর্ষান্বিত করে তুলেছে। এবং খুবই অবাক হয়েছিলাম সেদিন, সারা দিন তিনি আমাকে তার বাসায় অবস্থান করতে একরকম বাধ্য করেছিলেন এবং অনেক ছবি তুলেছিলাম সেদিন। এবং সেই সময় আমি শামসুর রহমানকে ব্যবহারিকভাবে তার ব্যক্তি সত্তার বিশিষ্ট স্বরূপের ব্যাপারে অত্যন্ত সজাগ হয়ে উঠি এবং তার সম্পর্কে যত রকমের নিন্দাবাদ এবং যত রকমের সমালোচনা পরবর্তীতে আমি লক্ষ্য করেছি। এমনকি তিনি জীবনে হুমকির মুখে পড়েছেন, কিন্তু তার যে গভীর একটা হৃদয় ভিত্তি এবং ঔদার্য, সেটি আমাদের এই বাংলাদেশের সাহিত্যিক সমাজে খুবই বিরল। বর্তমান সময়ে তো একেবারে প্রায় গড় হাজির হওয়ার মতো একটি অবস্থা। এরকম ইউরোপীয় এবং বাঙালি রুচির এমন ব্যালান্সড অ্যাডমিক্সচার এটা খুব কম ক্ষেত্রে ঘটে। শুধুমাত্র সাহিত্য এবং তার যে বিচ্ছিন্নতা, সাহিত্য পাঠ এবং পাঠ না করা, এই দুইটি বিষয়ের মধ্যে যে একটি উদ্বেগজনক অভিজ্ঞতা আমাদের রয়েছে, ইউরোপীয় সাহিত্যের ইতিহাসের গভীর প্রভাব তার উপরে পড়তে পারত, কিন্তু তিনি তার ভাষার প্রবাহমানতার মধ্য দিয়ে একটা কন্টিনিউয়াস, একটা ফ্লোয়িং একটা নেচার এটা তার ছিল, এবং সেটাকে অনেকে নেগেটিভ ভাবেও দেখেছেন, অতি বয়ানশীলতা এবং অতিরিক্ত অতি কথনের অভিযোগ করেছেন। কিন্তু আমার কাছে মনে হয় যে তিনি ভাষাকে এমন একটি স্মার্ট জায়গায় এনে দাঁড় করিয়েছেন যে আমাদের মতো হীনমন্য কবি সম্প্রদায়ের পক্ষে কলম ধরা অনেকটাই অসম্ভব হতো। এবং আমরা এখন আমাদের সাহিত্যের সর্বশেষ ভাষার বিষয়ে আমরা যেরকম গর্বিত অনুভব করতে পারি, একটি রূপান্তর ঘটে গেছে কবিতার ভাষায় এবং তার অভিব্যক্তিতে এবং তার প্রকাশগত কলা কৌশলের ক্ষেত্রে। সেটি বোধ হয় এরকম করে সম্ভবপর হতো না যদি শামসুর রহমান দেখাতেন যে বাংলা ভাষার কাব্যিক সম্ভাবনার সীমা কত দূর পর্যন্ত সম্প্রসারিত করা সম্ভব। সেটি তিনি দেখিয়েছিলেন ব্যবহারিকভাবে, এবং জীবনের অতি তুচ্ছ সামান্যতম বিষয়কে অসামান্য করে কবিতার উপজীব্য করে তোলার যে একটি দিনানুদৈনিক প্রবণতা এবং জীবনের যাপন অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রতিটি তুচ্ছতম ঘটনাকে কাব্যিক সৃজন প্রক্রিয়ার মধ্যে কিভাবে প্রবিষ্ট করানো যায় এবং তার মধ্যে কবিত্বের একটি উচ্চ মাত্রার রং ফলানো যায়, এটি শামসুর রহমানের অস্তিত্বের বাইরে আমাদের পক্ষে অনুভব করার বিকল্প কোনো সুযোগ থাকতো বলে আমি মনে করি না। বিধ্বস্ত নীলিমার মধ্যে আমরা বসবাস করছি। এই বিধ্বস্ত নীলিমায় আমাদের ভাঙা আকাশ, মরে গেছে মহাকাশ, ইউরোপীয় সাহিত্যের কোনো একজন কবি একবার উচ্চারণ করেছিলেন। তো সেই বিধ্বস্ত নীলিমার মধ্যে
আমাদের নতুন উদ্দীপনা, নতুন দৃষ্টিভঙ্গি এবং শামসুর রহমানকে আমাদের অধিকার এবং অধিকারের মধ্যে কিভাবে আমরা ব্যবহারিক মাত্রায় প্রয়োগ করতে পারি, বিশেষত তারুণ্য কিভাবে তার এই কাব্যিক শক্তি এবং সম্ভাবনাকে তাদের জীবনের মধ্যে রূপায়ণ ঘটাতে পারে, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমি অনেক দীর্ঘ কথাবার্তা বলেছি, যেন আমি দুঃখিত। সকলকে ধন্যবাদ জানিয়ে কবি শামসুর রহমানের স্মৃতির প্রতি তার 19তম প্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধা নিবেদন করি এবং এই আয়োজক কর্তৃপক্ষের প্রতি আবারও গভীর শ্রদ্ধা নিবেদন করে শেষ করতে চাই। তার আগে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ ব্যক্তিগতভাবে আমি মনে করি যে প্রগতির বাইরে ব্যক্তি, বিশেষত সাহিত্যিকের অস্তিত্ব একেবারেই অসম্ভব। আমরা বলতে পারি যে প্রগতি শব্দটি কেন প্রয়োজন হয়, এটি মূলত প্রয়োজন হওয়ার কথা নয়, কিন্তু আমরা সাহিত্য এবং অসাহিত্য এই দুইটি বিষয়ের মাঝখানে যে ফারাক, সেটিকে মিলিয়ে দিয়েছি বলে স্পষ্ট করে বোঝানোর জন্য প্রগতি শব্দটি আমাদের অবলম্বন করতে হয়। একজন লেখক সবসময় প্রগতির মধ্যে বাস করেন, বিবর্তনের মধ্যে বাস করেন। কুল্লু ইয়াউমা হুয়া ফি শান, প্রত্যেকটা মুহূর্ত নবায়নশীলতার মধ্যে রয়েছে, বিবর্তনের মধ্যে রয়েছে, এবং প্রতিটি মুহূর্ত থেকে আলাদা। আমরা যে সাহিত্য সৃষ্টি করি তারও প্রতিটি ধাপ, প্রতিটি পর্যায়, প্রতিটি চিন্তার প্রকরণ প্রত্যেকের থেকে আলাদা কোনো না কোনো ভাবে। অতএব আমরা প্রগতির মধ্যেই থাকি। প্রগতি লেখক সংঘকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।